আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে তোমাদের একাদশের প্রথম বর্ষের ছাত্রছাত্রীর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রথম আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর, চুয়াডাঙ্গা। অনলাইন ক্লাস একাদশ শ্রেণী 2020-2021 শিক্ষাবর্ষ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম, হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, শিখন ফল, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস, হিসাব বিজ্ঞান কি, ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী। আমি আগে বলে রাখি, আজকে যেহেতু একাদশে প্রথম ক্লাস শুরু হচ্ছে, সে হিসাবে তোমরা বিভিন্ন শিক্ষাবর্ষ থেকে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছ। এই ক্ষেত্রে অনেকেই আগে থেকে তোমাদের ব্যবসা শাখা সম্পর্কে অনেকে জানা আছে বা কারণ নাই। এই কারণে হিসাব বিজ্ঞান ইতিহাস সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকা দরকার। আমি এখন হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ইতিহাস সম্পর্কে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতনই পুরাতন বা প্রাচীন। মানব সভ্যতার শুরু থেকে হিসাব বিজ্ঞানের কার্যক্রম চালু রয়েছে। আদিকালে আমাদের হিসাব ব্যবস্থা ছিল অবৈজ্ঞানিক ব্যবস্থাপনা, অপরিপক্ষ, অদর্শনীয়, যা সঠিকভাবে হিসাব পরিচালিত হতো না। কিন্তু প্রাচীনকালে হিসাব ব্যবস্থা যেটা চালু ছিল সেটা 4000 বছরে, সেখানে তারা হিসাব নিকাশ করত। প্রাচীন ব্যাবিলিয়ন, মিশর, রোম এবং মহেঞ্জোদারোতে এই হিসাব ব্যবস্থা প্রচলন আছে। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের উৎপত্তি এবং ব্যবসায়ের ভাষা পদ্ধতি শ্রেণীবিন্যাসের ফলে এর পরিধি বা আওতা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ফলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাসকে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে উন্নয়ন পূর্ব 1494 খ্রিস্টাব্দ, তারপরে প্রাক নির্বাচন পর্ব 1495 হইতে 1799 খ্রিস্টাব্দ, বিশ্লেষণ পর্ব 1800 থেকে 1950 খ্রিস্টাব্দ, আধুনিক পর্ব 1950 খ্রিস্টাব্দ। আমরা উন্নয়ন পর্বর আলোচনা করার ক্ষেত্রে আমরা বলতে চাই, মানব সভ্যতার পর 1494 সালের পর থেকে পূর্ব পর্যন্ত সময়কে আমরা উন্নয়ন পর্ব বলে থাকি। এই ক্ষেত্রে হিসাব ব্যবস্থাকে 4টি স্তরে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে প্রস্তর যুগ, দ্বিতীয়ত প্রাচীন যুগ, তৃতীয়ত বিনিময় যুগ, চতুর্থ মুদ্রা যুগ। আমরা প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব। প্রস্তর যুগের ক্ষেত্রে সেই সময় মানুষ বন জঙ্গলে এবং গুহায় বসবাস করত। বিভিন্ন গাছের ফল ফুলি ও জীবজন্তু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত, করে তারা হিসাব নিকাশ করে থাকত। ওই হিসাব নিকাশের ক্ষেত্রে তাহারা পাথরের গায়ে লিখে হিসাব নিকাশটা করত। পরবর্তী পর্যায়ে প্রাচীন যুগ, যখন মানুষ সমতল ভূমিতে বসবাস করতে শিখল, তখন তাদের হিসাব ব্যবস্থায় একটু পরিবর্তন আসলো। সেক্ষেত্রে হিসাবের
নিকাশের জন্য তারা ঘরের দেওয়ালে দাগ কেটে হিসাবটা লিখে রাখত। পরবর্তীতে বিনিময় যুগের ক্ষেত্রে হিসাব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যায়। সেক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে কোনো কিছু উৎপাদন করতে পারত, কিন্তু এক অপরের চাহিদা মেটাতে পারত না। কেউ ধান, কেউ পাট, বিভিন্ন ফসল তারা উৎপাদন করত, এক অপরের বিনিময় করে তারা জীবিকা নির্বাহ করে হিসাব নিকাশ করত। এতে করে তারা দরজায় মাটির দেয়ালে রং লিখে তারা হিসাব নিকাশ করত। পরবর্তী মুদ্রা যুগ বিনিময় যুগ প্রথা পর মুদ্রা যুগে এক ধরনের বণিক শ্রেণীর উদ্ভব ঘটে। সেখানে তারা লেখাপড়া শেখে এবং বিভিন্ন প্রকার মালামাল ধারে এবং বাকিতে তারা খরিদ করে থাকে, করে তারা হিসাব নিকাশ করে। ফলে একতরফা দাখিলার মতন তাদের হিসাব নিকাশটা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যা অন্যের কাছে গ্রহণযোগ্য হতো না। এরপরে আমাদের আসছে প্রাক বিশ্লেষণ পর্ব। এই প্রাক বিশ্লেষণ পর্বে 1495 হইতে 1799 খ্রিস্টাব্দ। এই ক্ষেত্রে লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে একজন খ্রিস্টান পাদ্রী তার রচিত গ্রন্থ সুমা ডে অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রমোশন নামক গ্রন্থে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি প্রচলন করে। সেই থেকে হিসাব ব্যবস্থা সঠিকভাবে তারা লিপিবদ্ধ করে থাকে। এরপরে আসছে বিশ্লেষণ পর্ব 1800 সাল থেকে 1950 খ্রিস্টাব্দ। এই সময়কালে ইতিপূর্বে যে সমস্ত হিসাব নিকাশগুলা সঠিকভাবে হয়েছে কিনা সেটাকে দেখার জন্য তারা এই হিসাব নিকাশটা তারা তৈরি করত। পরবর্তী পর্যায়ে আসছে আধুনিক পর্ব। বিংশ শতাব্দীতে হিসাব বিজ্ঞানের বিভিন্ন উন্নতি ঘটায়, আধুনিক ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে। তার ফলে আমাদের হিসাব নিকাশটা অনেক সহজ হয়েছে। এর ফলে যুক্তরাজ্য 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি গঠিত হয়। সেই কমিটিতে বাংলাদেশ সদস্যপদ লাগে এবং সেই কমিটির মাধ্যমে হিসাব ব্যবস্থা কখন কোন সময় কী পরিবর্তন আসবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়। এটা আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস। এবার আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানটা কী। হিসাব বিজ্ঞান হচ্ছে মূলতপক্ষে হিসাব এবং বিজ্ঞান দুইটি পারস্পরিক শব্দ। হিসাবের আবিধানিক অর্থ হলো গণনা করা, আর বিজ্ঞান হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো বিষয়ের উপর নিরীক্ষা পরীক্ষা পর্যালোচনার মাধ্যমে সেই সম্পর্কে জ্ঞান অর্জনকে বলা হয় বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের শব্দটি ল্যাটিন শব্দ, এর অর্থ ক্যালকুলেট অর্থ হচ্ছে গণনা করা। হিসাব বিজ্ঞান বলতে তাকে বুঝি দৈনন্দিন দিনে যে সমস্ত লেনদেন সংগঠিত হয়ে থাকে ওই সমস্ত লেনদেনগুলোকে হিসাবের খাতায় সঠিকভাবে নিরূপণ করা এবং ব্যবসায়ের আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া, ব্যবসার লাভ ক্ষতি জানা এবং প্রতিষ্ঠানের দেনা পাওনা সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করা। পরিশেষে হিসাব নিকাশের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো পর্যালোচনা করা। হিসাব বিজ্ঞানের আধুনিক হিসাব বিজ্ঞানের উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সময়ের বিবৃতি নিম্নে প্রদত্ত হইল। বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। প্রথমত বলা হয়েছে AICPA
আমেরিকান, এর অর্থ হলো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফিকেট পাবলিক অ্যাকাউন্টেন্টস 1941। এখানে বলা হয়েছে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। AFA ফুল স্টপ, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন 1986। এখানে বলা হয়েছে যে পদ্ধতি আর্থিক তথ্য নিয়ে পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে তাকে হিসাব বিজ্ঞান বলে। FASB, এখানে বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এর অর্থ হলো হিসাব বিজ্ঞান হলো আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যাবলী পরিমাপ এবং প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া। একে আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। এবার আসছে ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান কি। ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কী কী কারণে আমরা বলে থাকি সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে হিসাব বিজ্ঞানের নিজস্ব রীতিনীতি। যে হিসাব আমরা প্রণয়ন করব তার নিজস্ব তার নিয়মকানুন থাকবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা প্রকাশ, নগদ প্রবাহ বিবরণী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা, ব্যবহারিক জ্ঞান চর্চা। এইগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানে ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের। এরপরে আসছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকে আমরা মতপক্ষে দুই ভাগে ভাগ করে থাকি, একটা মৌলিক উদ্দেশ্য, একটা সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্যের মধ্যে কী কী গুণাবলী থাকতে হবে? প্রথমত স্থায়ী হিসাব সংরক্ষণ করা, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক চিত্র প্রকাশ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা, মূল্যবোধ সৃষ্টি। আর সহায়কের উদ্দেশ্য হচ্ছে দেনা পাওনা, ব্যয় নিয়ন্ত্রণ, কর নির্ধারণ, চলতি ও স্থায়ী সম্পদের নিয়ন্ত্রণ, আইনগত চাহিদা পূরণ, সঠিক ও ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ। এইগুলা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এবার আমরা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। যেহেতু হিসাব বিজ্ঞান আমাদের দৈনন্দিন দিনে হিসাব কাজে সহায়তা করে থাকে, এই জন্যে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে হিসাব করে থাকি। এই জন্য হিসাবের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে আমরা বলতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমরা হিসাব নিকাশে সহায়তা পেয়ে থাকি, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহায়তা পেয়ে থাকি, রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবার আসছে হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী। আমরা হিসাব তথ্য বলতে দৈনন্দিন দিনে যে সমস্ত লেনদেন সংগঠিত হয়ে থাকে ওই সমস্ত লেনদেনগুলোকে ব্যবহারকারীর নিকট সঠিকভাবে উপস্থাপন করা। এই উপস্থাপন করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল সম্পর্কে ধারণা করা যায়। এই ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলি আমরা নিরূপণ করে থাকি: বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এবার আসছে হিসাব তথ্যের ব্যবহারকারী। যারা আমরা হিসাবটা ব্যবহার করে থাকি তারা হচ্ছে একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীকে আমরা কয়টা ভাগে ভাগ করি: মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষা। বাহ্যিক ব্যবহারকারীর ভিতরে আমরা কয়টা ভাগে ভাগ করেছি: পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, কর্মচারী, ভোক্তা, গবেষক, জনসাধারণ, কর কর্তৃপক্ষ, বণিক সমিতি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, আর্থিক পরামর্শ, আর্থিক পরিকল্পনাকারী, ঋণদাতা ইত্যাদি। যাই হোক, আজকে আমরা প্রথম অধ্যায়ে আংশিক আলোচনা করলাম। আগামীতে বাকি অঙ্কটুকু আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করে
আজকে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।